পুলিশ স্টেশনে প্রবেশ করে দেখা গেল সামনের হলঘরে জোনা ছয়েক বাঙালি মোটঘাট নিয়ে বসে আছে। জগদীশবাবু ইতিমধ্যেই তাদের টিনের তোরঙ্গ ও ছোট বড় পুডলি খুলে তদারকি শুরু করে দিয়েছেন। শুধু যে লোকটার প্রতি তার অত্যন্ত সন্দেহ হয়েছে তাকে আর একটা ঘরে আটকে রাখা হয়েছে। এরা সবাই সকলে উত্তরবঙ্গে বর্মা অয়েল কোম্পানির তেলের খনির কারখানায় মিস্ত্রির কাজ করছিল। সেখানের জল হাওয়া সহ্য না হওয়ায় চাকরির উদ্দেশ্যে রেঙ্গুনে চলে এসেছে। এদের নাম ধাম ও বিবরণ নিয়ে ও সঙ্গের জিনিসপত্র পরীক্ষা করে ছেড়ে দেয়া হলো। পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিক হিসাবে যার উপর সন্দেহ সবচেয়ে বেশি তাকেই নিমাইবাবুর সামনে হাজির করা হলো। লোকটা এলো কাস্তে কাস্তে। অত্যন্ত ফর্সা রং, রোদে পুড়ে যেন তামাটে হয়েছে, ভারী রোগা। এইটুকু কাশির পরিশ্রমে সে হাঁপাতে লাগলো। মনে হয় সংসারের মেয়াদ তার আর বেশি দিন নেই। শুধু আশ্চর্য সেই রোগা মুখের অদ্ভুত দুটো চোখের দৃষ্টি। সে চোখ ছোট কি বড়, টানা কি গোল, দীপ্ত কি প্রভাবহীন, এ সকল বিবরণ দিতে যাওয়াই বৃথা। অত্যন্ত গভীর জলাশয়ের মতন কি যে তাতে আছে, ভয় হয়। এখানে খেলা চলবে না, সাবধানে দূরে দাঁড়ানোই প্রয়োজন। এরই কোনো অতল তলে তার ক্ষীণ প্রাণশক্তিটুকু যেন লুকানো আছে। মৃত্যুও সেখানে প্রবেশ করতে সাহস করে না। শুধু এজন্যই যেন সে আজও বেঁচে আছে। অপূর্ব মুগ্ধ হয়ে সেই দিকে তাকিয়েছিল। হঠাৎ নিমাইবাবু তার বেশভূষার বাহার ও পারিপাট্যের প্রতি অপূর্ব দৃষ্টি আকৃষ্ট করে হেসে বললেন, বাবুটির স্বাস্থ্য গেছে, কিন্তু শখ 16 আনায় বোঝায় আছে, তা স্বীকার করতে হবে। কি বলো অপূর্ব? এতক্ষণে অপূর্ব তার পরিচ্ছদের প্রতি দৃষ্টিপাত করে মুখ ফিরিয়ে হাসি গোপন করল। তার মাথার সামনের দিকে বড় বড় চুল, কিন্তু ঘাড়ে ও কানের দিকে নেই বললেই চলে, এমনই ছোট করে ছাঁটা। মাথায় চেরা স্মৃতি, চুল থেকে নিদারুণ নেবুর তেলের গন্ধে ঘর ভরে উঠেছে। গায়ে জাপানি সিল্কের রামধেনু রঙের চুড়িদার পাঞ্জাবি। তার বুক পকেট থেকে বাগাকা একটা রুমালের কিছুটা দেখা যাচ্ছে। উত্তরীয়র কোনো বালাই নেই। পরনে বিলাতি মিলের কালো মকমল পাড়ের সূক্ষ্ম শাড়ি, পায়ে সবুজ রঙের ফুল মোজা, হাঁটুর উপর লাল ফিতে দিয়ে বাঁধা, বার্নিশ করা পামসু, তলাটা মজবুত ও টেকসই করতে আগাগোড়া লোহার নাল বাঁধানো। হাতে একগাছি হরিণের শিঙের হাতল দেয়া বেতের ছড়ি। কদিনের জাহাজের ধকলে সমস্তই নোংরা হয়ে উঠেছে। এর আপাতমস্তক অপূর্ব বারবার নিরীক্ষণ করে বলল, কাকাবাবু, এ লোকটাকে আপনি কোনো কথা জিজ্ঞাসা না করেই ছেড়ে দিন। যাকে খুঁজছেন সে যে এ নয় তার আমি জামিন হতে পারি। আর যাই হোক, যাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন। নিমাইবাবু হেসে লোকটাকে বলল, তোমার নাম কি হে? আগে গিরিশ মহাপাত্র। একদম মহাপাত্র? তুমিও তেলের খনিতেই কাজ করছিলে তো? এখন রেঙ্গুনেই থাকবে। তোমার বাক্স বিছানা তো খানা তল্লাশি হয়ে গেছে। দেখি তোমার ট্যাগে আর পকেটে কি আছে। মহাপাত্রের ট্যাগ থেকে একটা টাকা ও গন্ডা 6 পয়সা বেরোলো। পকেট থেকে একটা লোহার কম্পাস, মাপ করার কাঠের একটা ফুডরুল, কয়েকটা বিড়ি, একটা ডেসলাই ও একটা গাঁজার কলকে বেরোলো। তুমি গাঁজা খাও? আগে না। তবে এ বস্তুটি পকেটে কেন? আগে পথে কুড়িয়ে পেলাম, যদি কারো কাজে লাগে তাই তুলে রেখেছি। জগদীশবাবু এ সময় ঘরে ঢুকতেই নিমাইবাবু হেসে বললেন, এই দেখো জগদীশ, কিরূপ সদাশয় ব্যক্তি ইনি। যদি কারো কাজে লাগে তাই গাঁজার কলকেটি কুড়িয়ে পকেটে রেখেছে। গাঁজা খাওয়ার সমস্ত লক্ষণই তো তোমাতে বিদ্যমান বাবা। বললেই তো পারতে খায়, কিন্তু কদিনই বা বাঁচবে। এই তো তোমার দেহ, আর খেও না। বুড়ো মানুষের কথাটা একটু শোনো। আগে না, মাইরি খাইনে। তবে ইয়ার বন্ধুকেও তৈরি করে দিতে বললে দি, এই মাত্র, নইলে নিজে খাইনে।
জগদীশবাবু চটে উঠে বললেন, দয়া সাগর, পরকে সেজে দি, নিজে খাইনে, মিথ্যেবাদী কথাকার। বেলা হয়ে গেল, আমি তাহলে চললুম কাকাবাবু। আচ্ছা, তুমি এখন যেতে পারো মহাপাত্র। কি বলো জগদীশ, পারে তো? আজ্ঞে। কিন্তু আমার মনে হয় এ শহরে আরো কিছুদিন নজর রাখা দরকার। রাতের মেল টেন্ডার প্রতি একটু নজর রেখো। সে যে বর্মা এসেছে এ খবর কিন্তু সত্য। তা হতে পারে, কিন্তু এই জানোয়ারটাকে ওয়াচ করার দরকার নেই বড়বাবু। নেবুর তেলের গন্ধে বেটা থানা শুদ্ধ লোকের মাথা ধরিয়ে দিলে। অপূর্ব পুলিশ স্টেশন থেকে বেরিয়ে এলো এবং প্রায় তার সঙ্গে সঙ্গেই মহাপাত্র তার টিনের তোরঙ্গ ও চাটাই জড়ানো ময়লা বিছানার বান্ডিল বগলে চেপে ধীর মন্থর পদে উত্তর দিকের রাস্তা ধরে সোজা প্রস্থান করিল। আশ্চর্য এই যে এত বড় সব্যসাচী ধরা পড়ল না, কোনো দুর্ঘটনাও ঘটল না, এমন সৌভাগ্যকেও অপূর্বর মন যেন গ্রাহ্যই করল না। বাসায় ফিরে দাড়ি গপ কামানো হইতে শুরু করে সন্ধ্যা আহ্নিক, স্নানাহার, পোশাক পরা, অফিস যাওয়া ইত্যাদি নিত্য কাজগুলোয় বাধা পেল না সত্য, কিন্তু ঠিক কি যে সে ভাবতে লাগলো তার নির্দেশ নেই। অথচ চোখ, কান ও বুদ্ধি ও তার সাংসারিক সকল ব্যাপার হইতে একেবারে যেন বিচ্ছিন্ন হয়ে কোনো এক অদৃষ্ট অপরিজ্ঞাত রাজবিদ্রোহীর চিন্তাতেই মগ্ন হয়ে রইল। এই অত্যন্ত অন্যমনস্কতা রামদাস তলোয়ারকর লক্ষ্য করে চিন্তিত মুখে জিজ্ঞাসা করল, আজ বাড়ি থেকে কোনো চিঠি পেয়েছেন নাকি? কই না, বাড়ির খবর সব ভালো তো? যতদূর জানি সবাই ভালোই তো আছেন। রামদাস আর কোনো প্রশ্ন করিল না। টিফিনের সময় উভয়ে একত্রে বসে জলযোগ করবার সময় অপূর্ব নিজেই কথা পারিল, কাল আমার ঘরে চুরি হয়েছে, সমস্তই যেতে পারত, কেবল উপরের সেই খ্রিস্টান মেয়েটির কৃপায় টাকা কড়ি ছাড়া আর সমস্তই বেঁচে গেছে। সে চোর তাড়িয়ে দরজায় নিজের একটা তালা বন্ধ করেছে। আমি বাসায় পৌঁছালে চাবি খুলে দিয়ে অনাহুত আমার ঘরে ঢুকে ছড়ানো জিনিসপত্র গুছিয়ে দিয়েছে। সমস্ত ফর্দ করে কি আছে আর কি গেছে তার এমন নিখুঁত হিসাব করে দিয়েছে যে বোধহয় আপনার মতো পাস করা অ্যাকাউন্টেন্টের পক্ষেও বিস্ময়কর। বাস্তবিক এমন তৎপর, এত বড় কার্যকুশলা মেয়ে আর যে কেউ আছে মনে হয় না এ তলোয়ারকর। তাছাড়া এত বড় বন্ধু। তারপর? তেওয়ারি ঘরে ছিল না, বর্মা নাচ দেখতে ফোয়ায় গিয়েছিল। ওই সময় এই ব্যাপার। তার বিশ্বাস এ কাজ ও ছাড়া আর কেউ করেনি। আমারও অনুমান কতকটা তাই। চুরি না করুক, সাহায্য করেছে। তারপর সকালে গেলাম পুলিশে খবর দিতে, কিন্তু পুলিশের দল এমন কাণ্ড করলে, এমন তামাশা দেখালে যে ও কথা আর মাথায় এলো না। এখন ভাবছি যা গেছে তা থাক, তাদের চোর ধরে দিয়ে আর কাজ নেই, তারা বরঞ্চ এমনি ধারা বিদ্রোহী ধরে ধরেই বেড়া। এই বলে তার গিরিশ মহাপাত্র ও তার পোশাক পরিচ্ছদের বাহার মনে পড়ে হঠাৎ হাসির ছোটায় যেন দম আটকাইবার উপক্রম হলো। হাসি থামলে সে বিজ্ঞান ও চিকিৎসা শাস্ত্রে অসাধারণ পারদর্শী বিলাতের ডাক্তার উপাধিধারী রাজসত্তু মহাপাত্রের স্বাস্থ্য, তাহার শিক্ষা ও রুচি, তাহার বলবীর্য, তাহার রামধেনু রঙের জামা, সবুজ রঙের মোজা ও লোহার নালঠোকা পামসু, তাহার নেবুর তেলের গন্ধবিলাস, সর্বোপরি পরিহিতায় গাঁজার কলকেটির আবিষ্কারের ইতিহাস সবিস্তারে বর্ণনা করতে করতে তার উৎকট হাসির বেগ কোনো মতে আর একবার সংবরণ করে শেষে বলল, তলোয়ারকর, মহা হুঁশিয়ারি পুলিশের দলকে আজকের মতো নির্বোধ আহম্মক হতে বোধ করি কেউ কখনো দেখেনি। অথচ গভর্নমেন্টের কত টাকাই না এরা বুনো হাঁসের পেছনে ছুটোছুটি করে অপব্যয় করলে। কিন্তু বুনো হাঁস ধরাই যে এদের কাজ, আপনার চোর ধরে দেবার জন্য এরা নেই। আচ্ছা, এরা কি আপনাদের বাংলাদেশের পুলিশ? হ্যাঁ, তাছাড়া আমার বড় লজ্জা এই যে এদের যিনি কর্তা তিনি আমার আত্মীয়, আমার পিতার বন্ধু। বাবাই একদিন এর চাকরি করে দিয়েছিলেন। তাহলে আপনাকেই হয়তো আর একদিন তার প্রায়শ্চিত্ত করতে হবে। কিন্তু কথাটা বলে ফেলে রামদাস একটু অপ্রতিভ হয়ে চুপ করিল। আত্মীয়ের সম্বন্ধে এরূপ মন্তব্য প্রকাশ করা
হয়তো শোভন হয়নি। অপূর্ব তার মুখের প্রতি চেয়ে অর্থ বুঝল, কিন্তু এ ধারণা যে সত্য নয় সেটা ব্যক্ত করতে সে জোর দিয়ে বলিল, আমি তাকে কাকা বলি, আমাদের তিনি আত্মীয়, শুভাকাঙ্ক্ষী, কিন্তু তাই বলে আমার দেশের চেয়ে তো তিনি আপনার নন। বরঞ্চ যাকে তিনি দেশের টাকায় দেশের লোক দিয়ে শিকারের মতো তাড়া করে বেড়াচ্ছেন, তিনি ঢের বেশি আমার আপনার। বাবুজি, এসব কথা বলার দুঃখ আছে। থাকে তাই নেব, কিন্তু তাই বলে তলোয়ার কর শুধু আমাদের দেশে নয়, পৃথিবীর যে কোনো দেশে, যে কোনো যুগে যে কেউ তার জন্মভূমিকে স্বাধীন করার চেষ্টা করেছে, তাকে আপনার নয় বলার সাধ্য আর যার থাক, আমার নেই। তোমার মতো সাহস আমার নেই, আমি ভীতু, কিন্তু তাই বলে অবিচারের শাস্তি পাওয়ার অপমান আমাকেও খুব কষ্ট দেয় রামদাস। বিনা দোষে ফিরিঞ্জি ছোড়ারা আমাকে যখন লাথি মারল, তার লাঞ্ছনায় কালো চামড়ার নিচে কম জ্বলে না। এমন তো রোজই হচ্ছে। আমার মা, আমার ভাই বোনকে যারা এইসব সহস্র কোটি অত্যাচার থেকে উদ্ধার করতে চায়, তাদের নিজের বলে ডাকবার যে দুঃখই থাক, তা আজ থেকে আমি মাথায় তুলে দিলাম। রামদাস চুপ করে রইল, কিন্তু তার দুই চোখ ছলছল করে এলো। সে কিছু বলতে পারল না। সেই দিন বিকেলে অফিস ছুটির আগে বড় সাহেব জানালেন অপূর্বকে কালই ভামর অফিস যেতে হবে, জরুরি দরকার। অপূর্বও রাজি হয়ে গেল। পরদিনই বিকেলে ভামরনগরের উদ্দেশ্যে যাত্রা করে সে ট্রেনে চেপে বসল। সঙ্গে রইল আরদালি এবং অফিসের একজন হিন্দুস্তানি ব্রাহ্মণ পেয়াদা। তেওয়ারি বাড়িতেই রইল। পা ভাঙা সাহেব হাসপাতালে পড়ে, সুতরাং তেমন আর ভয় নেই। রামদাস এসেছিল অপূর্বকে ট্রেনে তুলে দিতে। গাড়ি ছাড়তে বোধ করি তখনও মিনিট পাঁচেক দেরি আছে। অপূর্ব হঠাৎ বলে উঠল, রামদাস, ওই যে দেখো গিরিশ মহাপাত্র। রামদাস দেখল লোকটাকে। সেই বাহারে জামা, সেই সবুজ রঙের ফুল মোজা, সেই পামসু এবং ছড়ি, আর সেই বাগাকা রুমালটা গলায় জোড়ানো। মহাপাত্র এই দিকেই আসছিল। সামনে আসতেই অপূর্ব ডেকে বলল, কি হে গিরিশ, আমাকে চিনতে পারো? কোথায় চললে? আগে চিনতে পারি বই কি বাবু মশাই। কোথায় চলেছেন? আপাতত ভামো যাচ্ছি, তুমি কোথায়? আগে এনানজাং থেকে দুজন বন্ধু লোক আসার কথা ছিল। আমাকে কিন্তু বাবু ঝুটমুট হয়রান করা। হ্যাঁ, আনে বটে কেউ কেউ আফিম সিদ্ধি নুকিয়ে, কিন্তু আমি বাবু ভারী ধর্মভীরু মানুষ। বলি কাজ কি বাবু জোচ্চুরিতে? কোথায় বলে পরধর্ম ভয়াবয়, ললাটের লেখা তো খণ্ডাবে না। আমারও তাই বিশ্বাস, কিন্তু তোমার বাপু একটা ভুল হয়েছে। আমি পুলিশের লোক নই, আফিম সিদ্ধির কোনো ধারধারি না। সেদিন আমি কেবল তামাশা দেখতেই গিয়েছিলাম। রামদাস তলোয়ারকর গিরিশকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছিল। সে গিরিশকে বলল, बाबूजी, मैंने आपको जरूर कहीं देखा है। आश्चर्य नहीं है बाबू साहेब, वो नौकरीर वास्ते कितना জায়গায় তো ঘুমতা है। তারপর মহাপাত্র অপূর্বকে বলল, কিন্তু আমার উপর মিথ্যে সন্দেহ রাখবেন না বাবু মশাই। আপনাদের নজর পড়লে একটাও চাকরি জুটবে না। বামুনের ছেলে, বাংলায় লেখাপড়া, শাস্ত্র টাস্ত্র সব কিছুই শিখেছিলাম, কিন্তু এমন অদেষ্ট যে। তা বাবু মশাই আপনারা? আমি ব্রাহ্মণ। আগে তাহলে নমস্কার। এখন তবে আসি বাবু মশাই। রাম 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 রাম। বলতে বলতে গিরিশ মহাপাত্র একটা উদ্গত কাশির বেগ সামলে তাড়াতাড়ি সামনের দিকে এগিয়ে গেল। এই সব্যসাচীটির পেছনেই কাকাবাবু এদেশ ওদেশ করে বেড়াচ্ছেন রামদাস। কিন্তু এই হাসিতে রামদাস তলোয়ারকর যোগ দিল না। পরক্ষণেই বাঁশি বাজিয়ে গাড়ি ছেড়ে দিল। রামদাস হাত বাড়িয়ে বন্ধুর করমর্দন করল, কিন্তু তখনও মুখ দিয়ে তার কোনো কথা বেরোলো না। নানা কারণে অপূর্ব লক্ষ্য করল না, কিন্তু এই মুহূর্তকালের মধ্যে রামদাসের প্রশস্ত উজ্জ্বল কপালের উপর যেন কোনো এক অদৃশ্য মেঘের ছায়া এসে পড়েছে। অপূর্ব প্রথম শ্রেণীর যাত্রী, তার কামরায় আর কোনো লোক নেই। যাত্রা তার ভালোই হলো।
শুধু রাতে বারদিনে ঘুম ভাঙিয়ে পুলিশের লোক তার নাম ধাম ও ঠিকানা লিখে নিয়ে গেল। একবার সে বিরক্ত হয়ে প্রতিবাদ করায় বর্মা সাব ইন্সপেক্টর সাহেব কটু কণ্ঠে জবাব দিলেন। এই, তুমি তো ইউরোপিয়ান নও, এখানে কি করছো? না, কিন্তু আমি তো ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার। রাতে তো আপনি আমার ঘুমের বিঘ্ন করতে পারেন না। অনিয়ম রেলওয়ে কর্মচারীর জন্য, আমি পুলিশ। ইচ্ছা করলে আমি তোমাকে টেনে নিচে নামাতে পারি।